2011 সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয়টা ছিল এক প্রকার স্বপ্নের মতো। বহু বাধা বিপত্তি পেরিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে ওই 28 বছর বাদে আমরা আবারও বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলাম। তো এই গোটা টুর্নামেন্টে ভারতের বেশ কয়েকজন ভালো ভালো পারফর্মার ছিল। মানে কোনো এক প্লেয়ারের আর কি দক্ষতায় তো বিশ্বকাপ জেতা যায় না। তো আর কি দলের যে 15 জন ছিল তাদের প্রত্যেকেরই কিছু না কিছু কন্ট্রিবিউশন ডেফিনেটলি ছিল। তাদের মধ্যেই আলাদা করে নজর কেড়ে নিয়েছিলেন ওই যুবরাজ সিং। এমনি এমনি তো তাকে ওই বিশ্বকাপ শেষে আইসিসির পক্ষ থেকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়নি। তিনি ওই অ্যাওয়ার্ডটার যথেষ্ট যোগ্য দাবিদার ছিলেন। গোটা টুর্নামেন্টে তিনি 362 রান করেছিলেন ব্যাট হাতে, আর একই সাথে 15টা উইকেট শিকার করেছিলেন তার অনবদ্য বোলিং পারফরমেন্সের মাধ্যমে। আর এছাড়া তার দুর্ধর্ষ ফিল্ডিং তো রয়েছেই। আর তার থেকেও বড় উল্লেখযোগ্য বিষয়, তিনি ওই গোটা টুর্নামেন্টটা খেলেছিলেন তার ওই মারণ রোগ ক্যান্সার নিয়ে। অনেকে মনে করেন ওই বিশ্বকাপটা খেলার পরে হয়তো গিয়ে যুবরাজ সিংয়ের ক্যান্সার ধরা পড়েছিল, কিন্তু মোটেই নয়। যুবরাজ সিংয়ের ওই লাংসে বা ফুসফুসে যে প্রথমে টিউমারটা পাওয়া গেছিল, ওই টিউমারের ওই আর কি বায়োপসি রিপোর্ট কিন্তু ওই বিশ্বকাপ শুরু হওয়ার আগেই চলে এসেছিল। তখনই আর কি বোঝাই গেছিল যে ও তার তিনি ক্যান্সার রোগে আক্রান্ত। কিন্তু সব কিছু জানার পরেও যেহেতু ওটা একেবারে প্রিলিমিনারি স্টেজে ছিল, একেবারে আর কি প্রাথমিক অবস্থায় ধরা পড়েছিল, সেই কারণে যুবরাজ সিং ওই বিশ্বকাপ টুর্নামেন্টটা খেলার ঝুঁকি নিয়েছিলেন। আর তিনি এটাও বলেছিলেন যে তিনি নিজের জীবন দিয়ে হলেও বিশ্বকাপটা জিততে চান। কথা মতো তিনি সেই কাজটাই একদম পারফেক্টলি বাস্তবে করে দেখিয়েছেন। ভারত যেমন বিশ্বকাপটাও জিতেছে, তেমনি একই সাথে যুবরাজ সিংয়ের অবদান ছিল ভারতের ওই বিশ্বকাপ জয় সবচেয়ে বেশি। তো আমরা যদি গোটা বিশ্বকাপে যুবরাজ সিংয়ের পারফরমেন্সটা যদি ম্যাচ বাই ম্যাচ একটু পর্যালোচনা করি, তাহলে দেখবেন ভারত প্রথম ম্যাচ খেলেছিল বাংলাদেশের বিপক্ষে, কিন্তু ওই বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচটায় যুবরাজ সিংয়ের পারফর্ম করার সেভাবে কোনো প্রয়োজনই পড়েনি। ব্যাট হাতে তাকে তো ওই জায়গায় নামতেই হয়নি, তার আগের ব্যাটাররাই মূলত কাজ করে দিয়েছিল। আর বল হাতে তিনি 7টা ওভার বোলিং করেছিলেন ঠিকই, কিন্তু কোনো উইকেট জেনারেট করতে পারেননি। আর এরপর ভারত গ্রুপের দ্বিতীয় ম্যাচটা খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেখানে কিন্তু যুবরাজ সিং ব্যাট হাতে 50 বলে 58 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছিলেন। খুব গুরুত্বপূর্ণ একটা হাফ সেঞ্চুরি তিনি ওই জায়গায় ডেলিভার করেছিলেন, সাথে MS ধোনির সঙ্গে একটা 50+ রানের পার্টনারশিপ করে দলকে বেশ একটা শক্তপোক্ত পজিশনে পৌঁছে দিয়েছিলেন। যদিও ভারত 338 রান তোলার পরও আর কি ম্যাচটা টাই করেছিল তাদের ওই বোলারদের বোলিং ব্যর্থতায়, আর ফিল্ডিংটা ওই জায়গায় খুবই সাদামাটা হয়েছিল। আর বল হাতে তিনি আর কি ওই 7 ওভার মতোই বল করেছিলেন, কিন্তু কোনো উইকেট পাননি। আর এরপর ভারত খেলেছিল গ্রুপের থার্ড ম্যাচটা আয়ারল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটা যুবরাজ সিংয়ের কাছে একটা মনে রাখার মতো ম্যাচ ছিল। প্রথমে তিনি বল হাতে 5-5টা উইকেট শিকার করেছিলেন। তার ওই অনবদ্য বোলিং পারফরমেন্সের সৌজন্যে আয়ারল্যান্ডকে ভারত কিন্তু মাত্র 207 রানে গুটিয়ে দিয়েছিল। আর এরপর ব্যাট হাতেও তিনি কিন্তু একটা অনবদ্য একটা খুবই কার্যকরী ইনিংস খেলেছিলেন বলতে হবে। ভারত কিন্তু রানটা চেস করতে নেমে একটা সময় 100 রানে 4 উইকেট পড়ে গেছিল ওই 208 চেস করতে গিয়েও। ওই জায়গায় ব্যাটিং বিপর্যয়ের একটা কিন্তু আশঙ্কা দেখা দিয়েছিল, যতই টিমটা আয়ারল্যান্ড হোক না কেন। তখনও আর কি 100-র উপর রান বাকি ছিল। তো ওই জায়গায় পঞ্চম উইকেটে আর ষষ্ঠ উইকেটে এই যুবরাজ সিং দুটো খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে ভারতকে ওই বিপদের হাত থেকে উদ্ধার করেছিলেন। প্রথমে ধোনির সাথে একটা 50+ রানের পার্টনারশিপ করেছিলেন, আর তারপর ইউসুফ পাঠানের সাথে ওই বাকি পার্টনারশিপটা গড়ে তিনি ভারতকে ওই জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিলেন। আর ব্যাট হাতে তিনি 75 বলে 50 রানের একটা অপরাজিত ইনিংস খেলেছিলেন। আর ওই ম্যাচে তার এই ব্যাটিং আর বোলিংয়ে অনবদ্য পারফরমেন্সের সৌজন্যে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও তিনি পেয়েছিলেন। আর ভারতের পরের গ্রুপের ম্যাচটা খেলেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। সেখানেও যুবরাজ সিং প্রথমে বল হাতে 2-2টা উইকেট জেনারেট করেছিলেন। আর এরপর ব্যাট হাতেও ভারতের কিন্তু ওই রকম একটা আর কি ক্রিটিক্যাল পজিশন ছিল। 99 রানে 4 উইকেট পড়ে গেছিল ওই নেদারল্যান্ডসের, সম্ভবত 190 রান চেস করছিল ভারত। তো ওই জায়গায় প্রথমে যুবরাজ সিং পরপর দুটো খুবই গুরুত্বপূর্ণ পার্টনারশিপ তিনি গড়ে তোলেন। ষষ্ঠ উইকেটে পার্টিকুলারলি বলতে গেলে মহেন্দ্র সিং ধোনির সাথে ওই 50+ রানের যে পার্টনারশিপটা গড়লেন, মূলত ওই পার্টনারশিপের জন্যই ভারতের ওই ম্যাচ জয়টা একেবারে পুরোপুরি নিশ্চিত হয়ে গেছিল। ব্যাট হাতেও তিনি 73 বলে 51 রানের একটা অপরাজিত ইনিংস খেলেছিলেন। আর ভারত ওই আয়ারল্যান্ডের বিপক্ষে আর নেদারল্যান্ডসের বিপক্ষে এই দুইটা ম্যাচই জিতেছিল 5 উইকেটের ব্যবধানে। আর এই দুই ম্যাচেরই প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিলেন এই যুবরাজ সিং। আর এরপর ভারত গ্রুপের পঞ্চম ম্যাচটা খেলেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে। সাউথ আফ্রিকার বিপক্ষে ভারত ব্যাটিং একটা সময় খুব ভালো পজিশনে ছিল। তাদের স্কোরটা ছিল একসময় ওই 1 উইকেটে 267, তখনও 10 ওভারের মতো বাকি রয়েছে। কিন্তু এরপর ভারতের একটা কি বলবো অভাবনীয় আর কি ব্যাটিং বিপর্যয় হয়ে গেছিল, যার ফলে ভারত তাদের লাস্ট 9 উইকেট হারিয়েছিল মাত্র 29 রানে। তার মধ্যে যুবরাজ সিংও ডেফিনেটলি ওই জায়গায় ছিলেন। তো আর কি এরপর ভারত যেখানে আর কি 350+ স্কোর করার স্বপ্ন দেখছিল, সেখানে ভারত শেষমেশ গিয়ে মাত্র 296 অল আউট হয়ে গেছিল। এরপর যখন আর কি ইন্ডিয়া বোলিং করতে নেমেছিল, শুরুটা তাদের ভালো না হলো, শেষের দিকে গিয়ে ইন্ডিয়ান বোলাররা ম্যাচটা জমিয়ে দিয়েছিল। কিন্তু যুবরাজ সিং বল হাতে একটু আর কি ইম্প্যাক্ট জেনারেট করেছিলেন ঠিকই, কিন্তু কোনো উইকেট জেনারেট করতে পারেননি, যার ফলে ভারতকে ওই ম্যাচটা 3 উইকেটের ব্যবধানে সাউথ আফ্রিকার কাছে হারতে হয়েছিল।
আর ভারত এরপর গ্রুপের লাস্ট ম্যাচটা খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চেন্নাইতে। ওই ম্যাচে যুবরাজ সিং বলতে গেলে একেবারে রাজার মতো কামব্যাক করেছিলেন তার আগের ম্যাচে ওই চরম ব্যর্থতার পরে। ওই ম্যাচে তিনি প্রথমে ব্যাট হাতে 123 বলে 113 রানের একটা অনবদ্য সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন। প্রথমে আর কি বিরাট কোহলির সাথে, আর তারপর মহেন্দ্র সিং ধোনির সাথে দুইটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে ভারতকে বেশ একটা ভালো অবস্থানে তিনি পৌঁছে দেন। তো এরপর আর কি বল হাতেও তিনি মাত্র 4 ওভারই বোলিং করেছিলেন, কিন্তু তারপরও খুব দুইটা গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছিলেন। তো সেঞ্চুরি প্লাস আবার সাথে দুইটা উইকেট, এইরকম পারফরমেন্সের সৌজন্যে তিনি আর কি ওই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন। তো হিসাব মতো আর কি ভারত গ্রুপ পর্বে যে 6টা ম্যাচ খেলেছিল 6 ম্যাচের মধ্যে 3টাতেই যুবরাজ সিং ছিলেন ওই প্লেয়ার অফ দ্য ম্যাচ। এরপর ভারত খেলে কোয়ার্টার ফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেখানেও প্রথমে যুবরাজ সিং বল হাতে দুইটা উইকেট শিকার করেছিলেন। আর এরপর যখন তিনি ব্যাট হাতে ক্রিজে এলেন ভারত খুবই ক্রিটিক্যাল একটা পজিশনে ছিল, মানে MS ধোনির সাথে তার পার্টনারশিপটা যখন আর কি জমে উঠছিল ধোনি ঠিক তখনই আর কি আউট হয়ে গেলেন। তখনও ভারতের কিন্তু 74 বলে 74 রানের প্রয়োজন, হাতে আর মাত্র 5 উইকেট, মানে 5 উইকেট দেখে মনে হচ্ছে কিন্তু আর শেষ স্বীকৃত ব্যাটার বলতে ওই জায়গায় মাত্র আর একজনই ছিলেন। তো ওই একটা উইকেট যদি ওখানে পড়ে যেত না ভারত কিন্তু হয়তো বা ম্যাচটা হেরে গেলেও যেতে পারতো। আর ওই যে 74 বলে 74 রানের যে ইকুয়েশনের কথাটা বললাম 2011 সালে, মানে আজ থেকে 14-15 বছর আগে ওই ইকুয়েশনটা কিন্তু যথেষ্ট টাফ ছিল, তা আবার অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে। তো সেখানেও যুবরাজ সিং মাথা ঠান্ডা করে ওই ষষ্ঠ উইকেটে সুরেশ রয়নাকে সাথে নিয়ে ওই 74 রানের পার্টনারশিপ করে ভারতকে একেবারে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিলেন। আর তিনি 65 বলে 57 রানের একটা অপরাজিত ইনিংস খেলেছিলেন। আমার মনে আছে তিনি ব্রেট লিকে কভার ড্রাইভে বাউন্ডারিটা মেরে একবারে ওই উইনিং শটটা খেলে যে সেলিব্রেশনটা করেছিলেন তাতে করে অস্ট্রেলিয়াকে একেবারে পুরো ছুটি করেই বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, আর ভারতকে তিনি তুলে নিয়ে গেছিলেন সেমিফাইনালে। আর ওই হাফ সেঞ্চুরি আর সাথে 2 উইকেট এই আর কি অনবদ্য পারফরমেন্সের কারণে আনডাউটেডলি তিনি ছিলেন ওই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ। আর এরপর ভারত সেমিফাইনাল খেলে পাকিস্তানের বিপক্ষে, ওটা ছিল যুবরাজ সিংয়ের ঘরের মাঠেই ওই মোহালিতে। কিন্তু আমাদের সবাইকে চমকে দিয়ে যুবরাজ সিং সেদিন গোল্ডেন ডাক করেছিলেন। একদম প্রথম বলই ওয়াহাব রিয়াজের একটা ফুল টস তিনি ওই জায়গায় পিক করতে পারলেন না, ফলে বোল্ড হয়ে আর কি প্যাভিলিয়নে ফেরত গেলেন 0 রান করে। আর কিন্তু মানে ব্যাট হাতে কন্ট্রিবিউট করতে না পারলেও বল হাতে তিনি কিন্তু আমাদের হতাশ করেননি, খুব দুইটা গুরুত্বপূর্ণ উইকেট তিনি শিকার করেছিলেন ওই পাকিস্তানি ইনিংসে। আর যার ফলে ভারত তো সেমিফাইনালটা পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ওই 29 রানের ব্যবধানে। আর এরপর ভারত মানে ওই টুর্নামেন্টের একেবারে লাস্ট ম্যাচ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, শিরোপা নির্ধারণী ম্যাচ, মানে ফাইনালে মুখোমুখি হয় শ্রীলঙ্কার বিপক্ষে। তো সেখানে যুবরাজ সিং বল হাতে প্রথমে 2টা উইকেট কিন্তু জেনারেট করেছিলেন, মানে যে 2টা উইকেট তিনি নিয়েছিলেন মানে বলতে গেলে 2টা বড় বড় পার্টনারশিপ এই যুবরাজ সিংই ব্রেক করেছিলেন। ওই 2টা পার্টনারশিপ যদি ব্রেক না করতে পারতেন তাহলে কিন্তু মানে যে কোনো একটা পার্টনারশিপ আরেকটু বড় হয়ে গেলেই কিন্তু ভারতের জন্য আরও বিপদ ডেকে আনতেই পারতো। তো তারপরে তিনি ব্যাট হাতে ওই আর কি যে শেষ কাজটুকু করার সেটাও তিনি করে দিয়েছিলেন। যখন ওই গম্ভীর আউট হয়েছিলেন তখনও ভারতের কিন্তু ওই 52 রানের মতো প্রয়োজন ছিল, কিন্তু যুবরাজ সিং ওই জায়গায় কোনো রকম ভুলচোক করেননি। ওই মহেন্দ্র সিং ধোনির সাথে পঞ্চম উইকেটে 54 রানের একটা অপরাজিত পার্টনারশিপ করে যুবরাজ সিং ভারতকে একেবারে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিলেন। নিজেও 24 বলে 21 রানের একটা অপরাজিত ইনিংস খেলেছিলেন ওই ফাইনাল ম্যাচে। তো যার ফলে পুরো আর কি টুর্নামেন্ট শেষে হিসাব করে দেখা গেল যুবরাজ সিং ব্যাট হাতে মোট করেছিলেন 362 রান, তার ব্যাটিং গড়টা ছিল 72.4। আর এছাড়া বল হাতেও তিনি 15টা উইকেট শিকার করেছিলেন, যার মধ্যে একটা আবার 5 উইকেট হলও ছিল ওই আয়ারল্যান্ডের এগেনস্টে গ্রুপ ম্যাচে। আর এছাড়াও আরেকটা উল্লেখযোগ্য বিষয়, ওই ফাইনাল ম্যাচের ঠিক ওই আধা ঘন্টা বা 40 মিনিট আগে ওই যুবরাজ সিংয়ের রক্তবমি হয়েছিল ওই মাঠের মধ্যেই। তখন তার টিমমেটের অনেকেই যুবরাজ সিংকে ওই ম্যাচটা খেলা থেকে বিরত থাকতে বলেছিলেন, মানে তার ওই ফিজিক্যাল কন্ডিশন দেখে, তার ওই শরীরে অস্বস্তি হওয়া দেখে। কিন্তু তারপরও যুবরাজ সিং মানে একেবারেই হাল ছাড়েননি, তিনি বলেছিলেন যে তিনি নিজের জীবন দিয়ে হলেও এই বিশ্বকাপ ফাইনালটা খেলতে চান আর সেখানে ভারতকে জেতাতে চান। তো তিনি নিজের কথা রেখেছিলেন। তো ওই বিশ্বকাপে তিনি একবারে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। ব্যাট হাতে বা বল হাতে তিনি মানে ভারতের হয়ে যে পারফরমেন্সটা জেনারেট করেছিলেন, যে ইম্প্যাক্টটা তিনি আর কি জেনারেট করেছিলেন গোটা টিমের মধ্যে, সেটাই মূলত ওই পজিটিভ রেজাল্ট হয়ে ভারতকে শেষমেশ বিশ্বকাপ জেতাতে সাহায্য করেছিল। তো আপনারাও কি আমার মতোই মনে করেন 2011 সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ জয় যুবরাজ সিংয়ের অনবদ্য আর অসাধারণ পারফরমেন্সই ভারতের ওই বিশ্বকাপ জয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?